ডিসি, এসি থেকে যে ডিসি বানায়। তো সেইটার আমরা ৩ টাইপের ডায়োড এখানে মানে ডায়োড রেকটিফায়ার শিখবো। একটা হচ্ছে তোমার ওই যে ফুল ব্রিজের ২ টা শিখবো আর 3 ফেজ নিয়ে আরেকটা। তো 3 ফেজটা মেবি ক্লাসে করাবো। কারণ 3 ফেজটা বেশি ইম্পোর্টেন্ট আর 3 ফেজে একটু বোঝার ব্যাপার-স্যাপার আছে বেশি। এজন্য ওইটা মেবি ক্লাসে করাবো। তার আগে যেগুলা বেসিক লেভেলে আছে ওইগুলো এখন দেখাই দিব। ফার্স্টে এখান থেকে কি পড়তে হবে? প্রথমেই তোমাদের ছিল 3.2 3.2 তে যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট এখানে যে সূত্রগুলো আছে এগুলো ইম্পোর্টেন্ট আমাদের। এখন সূত্রগুলো কিভাবে আসবে? সূত্রগুলো ডিরেক্ট তোমার ম্যাথে আসবে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ একটা আসবে আর থিওরি ধরো একটা আসবে। মিডে ম্যাথ একটা আসবে আর থিওরি একটা আসবে। এখন ওই ম্যাথে তোমার পারফরম্যান্স প্যারামিটার বের করো এভাবে থাকবে না। তোমার ধরো দেওয়া থাকবে যে ফর্ম ফ্যাক্টর বের করো। তারপরে ধরো বলা থাকবে রিপল ফ্যাক্টর বের করো, এই টাইপের ম্যাথ আসবে। একটু পরে দেখাই দিচ্ছি। তো ফার্স্টে এখান থেকে পড়া শুরু করবা কিভাবে? স্লাইডে তোমার শর্ট পয়েন্ট আকারে দেওয়া আছে। এখান থেকে এগুলা কিছুই পড়া লাগবে না। আমরা তো পড়ি না এভাবে। আমরা ডিরেক্ট শুরু করি যে পয়েন্ট গুলা থেকে, তাই না? এখন পারফরম্যান্স প্যারামিটার কি জিনিস? তুমি যখন বাজারে যাবা, যে একটা ডায়োড রেকটিফায়ার কিনবা, তুমি কি তার চেহারা দেখে কিনবা যে কোনটা বেশি চকচকে সেটা কিনবো? তা তো না। আমরা কিছু ওর প্যারামিটার দেখে কিনবো না। যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ওর রেশিও দেখি, তারপরে ওর আউটপুট ভোল্টেজ এর রেঞ্জ দেখি, তারপর ওর টেম্পারেচার সেন্সিটিভিটি কত, এগুলা দেখে একটা ট্রান্সফরমার কিনি। সেম ভাবে আমাদের ডায়োড রেকটিফায়ারের এরকম কিছু পয়েন্ট আছে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো ওর গায়ে লেখা থাকে, যেগুলো দেখে আমরা ওই ডায়োড রেকটিফায়ারটা বাজার থেকে কিনবো। সেই জিনিসগুলোকেই বলা হয় আমাদের পারফরম্যান্স প্যারামিটার। তাহলে একটা ডায়োড রেকটিফায়ার কতটা ভালো সেটা ডিপেন্ড করে কিন্তু ওর চেহারার উপর না, এই পারফরম্যান্স প্যারামিটারের উপর। তো ডায়োডটা ভালো না খারাপ সেটা দেখি আমরা যে প্যারামিটার গুলা দিয়ে, তাদেরকেই বলা হয় হচ্ছে আমাদের পারফরম্যান্স প্যারামিটার। এখন পারফরম্যান্স প্যারামিটারের ১ নাম্বার কোনটা? ১ নাম্বার হচ্ছে আমাদের এই যে এটা আউটপুট ডিসি পাওয়ার। যারা নোট করো আজকেও একটু নোট করে নিও, কারণ বই তো আর ঢালাও ভাবে পড়া সম্ভব না। তো ১ নাম্বার পারফরম্যান্স প্যারামিটারের ১ নাম্বারে লিখো আউটপুট ডিসি পাওয়ার। আউটপুট ডিসি পাওয়ার সমান ভিডিসি ইনটু আইডিসি, এই সূত্রটা। এখন এখানে ভিডিসি আর আইডিসি কি জিনিস? এই দুইটা হচ্ছে আমার আউটপুট এভারেজ ভোল্টেজ আর আউটপুট এভারেজ কারেন্ট। ভিডিসি আর আইডিসি হলো আউটপুট এভারেজ ভোল্টেজ আর আউটপুট এভারেজ কারেন্ট। আচ্ছা, এরপরে ২ নাম্বার পারফরম্যান্স প্যারামিটার হচ্ছে আমাদের আউটপুট এসি পাওয়ার। আউটপুট এসি পাওয়ার পিএসি সমান ভিআরএমএস ইনটু আইআরএমএস। তো নাম দেখেই বুঝতে পারতেছো এই দুইটা হচ্ছে আউটপুটের আরএমএস ভোল্টেজ আর আউটপুটের আরএমএস কারেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ২ নাম্বারের পারফরম্যান্স প্যারামিটার, আউটপুট এসি পাওয়ার। এখন একটা কোশ্চেন, আমরা পড়তেছি কি রেকটিফায়ার। রেকটিফায়ার কি করবে? এই যে এখানে চিত্রতে দেখা আছে, দেখো এসি থেকে ডিসি করবে, তাই না? তাহলে আউটপুটে যেহেতু ডিসি পাবো, তাহলে আউটপুটে আবার এসি পাওয়ারটা কি জিনিস? এখন ওই যে আমি বলছিলাম আমাদের কোনো ডিসি আসলে আমরা একদম এরকম সোজা লাইন পাই না বাস্তবে। হ্যাঁ, আউটপুটটা আমাদের এরকম সোজা ডিসি আসার কথা, এরকম পাই না। আমাদের ওখানে হারমোনিক্স থাকে, তারপর রিপল থাকে, এগুলা পেয়ে আমরা এরকম ঝিরিঝিরি একটা এরকম একটা গ্রাফ পাই। তো এখানে দেখতেছো এই যে ঢেউ খেলানো মানে কি, এখানে একটা এসি কম্পোনেন্ট আছে না? তো তোমার যতই তুমি রেকটিফায়ার করে আউটপুটে ডিসি আনো না কেন, তার সাথে তুমি নয়েজ বা লস হিসাবে একটা এসি পার্ট পাবাই। সেই এসি পার্টের যে পাওয়ার, সেইটা হচ্ছে আমাদের আউটপুট এসি পাওয়ার। তার মানে এই ২ নাম্বার পারফরম্যান্স প্যারামিটার তুমি যখন কিনবা তখন দেখে নিবা যে এটা যেন কম হয়, এর ভ্যালু যেন কম হয়। কারণ আমরা তো চাচ্ছি ডিসি। তাহলে এসি পাওয়ার যেহেতু ওখানে আছে, এসি পাওয়ারটা তো আমাদের কি একটা লস বা নয়েজ। তা আমরা যখন কিনবো বা যখন আমরা বের করব বা যখন কোনো কমেন্ট করব, আমরা বলবো যেন এটা যেন কম হয়। তাহলে এটা ছিল আমাদের ২ নাম্বার পারফরম্যান্স প্যারামিটার। ৩ নাম্বার পারফরম্যান্স প্যারামিটারে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে খাতায় লেখো এফিসিয়েন্সি অথবা রেকটিফিকেশন রেশিও। এফিসিয়েন্সি অথবা রেকটিফিকেশন রেশিও, এটা সমান আমাদের যে ডিসি পাওয়ার মানে যেটা আমরা চাই
বাই যেটা চাই না এসি পাওয়ার, এই দুইটার রেশিও হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এটা কিন্তু পাওয়ার এফিসিয়েন্সি না, বুঝছো? এটা সবাই ভুল করে, এটা পরীক্ষায় আসবেই। পরীক্ষায় কি আসবে, হয় তোমাকে আমি পাওয়ার এফিসিয়েন্সি বাইর করতে দিব, অথবা বলবো শুধু এফিসিয়েন্সি বাইর করো। পাওয়ার এফিসিয়েন্সি বের করতে দিলে তুমি অবশ্যই বের করবা পি আউটপুট বাই পি ইনপুট, ছোটবেলার সূত্র। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের পাওয়ার এফিসিয়েন্সি, ঠিক আছে? লিখে নাও, পাওয়ার এফিসিয়েন্সি। তাহলে পি আউটপুট বাই পি ইনপুট, আমি যদি কোশ্চেনে চাই পাওয়ার এফিসিয়েন্সি বের করো, তখন যদি তুমি এই সূত্র দিয়ে করো, তুমি কিন্তু ম্যাথের মার্কটা পাবা না। পাওয়ার এফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের পি আউটপুট বাই পি ইনপুট। আর কোশ্চেনে যদি বলি শুধু এফিসিয়েন্সি বের করো, শুধু এফিসিয়েন্সি বের করো, তখন যদি আবার তুমি ছোটবেলার সূত্র করো, তখন আবার মার্ক পাবা না। শুধু এফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের পিডিসি বাই পিএসি। এটা বলছে, এটা একটু খেয়াল রেখো, স্টার্ট দিয়ে লিখে রাখো, এটা সবাই ভুল করে। আচ্ছা, 3 নাম্বার পারফরমেন্স প্যারামিটার গেল। এরপরে আসো 4 নাম্বার পারফরমেন্স প্যারামিটার। 4 নাম্বার পারফরমেন্স প্যারামিটার হচ্ছে আমাদের এইটা ভিএসই। ভিএসই কি জিনিস, আমাদের ওই যে এসি পার্ট থাকে বলছি না, তার আরএমএস ভ্যালু। আমরা আউটপুটে ডিসি পাওয়ার কথা, কিন্তু নয়েজ হিসাবে একটা এসি পার্ট থেকেই যায়। সেই এসি পার্টের যে আরএমএস ভ্যালু, সেটা হইলো আমাদের ভিএসি। এইটা সমান √ অফ টোটাল আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালুর স্কয়ার মাইনাস একদম পিওর যে ডিসি পার্ট তার স্কয়ার। তাহলে এখানে ভিআরএমএস হচ্ছে টোটাল আউটপুট পাওয়ারের আরএমএস, আর ভিডিসি হচ্ছে একদম পিওর যে ডিসি পার্ট তোমরা পাচ্ছ সেটা। এই দুটো স্কয়ার যদি বিয়োগ করে রুট করো, তাহলে তুমি তোমার যে নয়েজের জন্য যে এসি পার্ট পাচ্ছ তার আরএমএস ভ্যালু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পারফরমেন্স প্যারামিটার। 5 নাম্বার পারফরমেন্স প্যারামিটার আমাদের ফর্ম ফ্যাক্টর। তাহলে ফর্ম ফ্যাক্টর এফ সমান টোটাল আউটপুট পাওয়ারের আরএমএস বাই পিওর যে ডিসি পার্ট সেটা। এই দুইটার রেশিও হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর। এই দুইটা যদি, এখানে একটা জিনিস আছে থিওরি, এই ফর্ম ফ্যাক্টর যদি 1 এর সমান হয়, এটার মানে হলো তোমার ওইটা একদম পিওর ডিসি আউটপুটটা, ওখানে কোনো এসি পার্ট নাই। তখন তোমার আউটপুটের শেপ হবে একদম আইডিয়াল যেটা আমরা পাই সোজা সেটা। আর এটা যত আমাদের 1 এর বেশি হবে, তত আমাদের এখানে রিপল অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 6 নাম্বার পারফরমেন্স প্যারামিটার হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। এই যে এতক্ষণ ধরে যে রিপল করতেছি, তোমরা রিপল ওই ইসে করছো, ইলেকট্রনিক্স 1-এ করছো, ক্যাপাসিটর দিয়ে তোমরা রিপল কমাইতা ল্যাবে। একটু মনে করে দেখো রিপল কি জিনিস। আমাদের যে শেপ পাওয়ার কথা একদম কনস্ট্যান্ট, সেটা না পেয়ে আমরা ওর থেকে একটু বিচ্যুতি পাই, এটার নাম এই যে বিচ্যুতির পরিমাণটা না, এই বিচ্যুতির পরিমাণটাই হচ্ছে আমাদের রিপল। তো কতটুকু তোমার বিচ্যুতি ঘটতেছে, সেই রেশিওটার নাম হচ্ছে রিপল ফ্যাক্টর। তাহলে আমার পাওয়া যে এসি পার্ট আর পিওর ডিসি পার্ট, এই দুইটার রেশিও হইলো আমাদের রিপল ফ্যাক্টর। এখন তুমি যদি 3.5 আর 3.6 এ মান বসাও, তাহলে রিপল ফ্যাক্টর এবং ফর্ম ফ্যাক্টরের একটা সম্পর্ক পেয়ে যাবে এরকম। এরপরে আসি ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা হচ্ছে তোমার 7 নাম্বার পারফরমেন্স প্যারামিটার, TUF, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা কি জিনিস, এটা হচ্ছে সোর্সের সাপেক্ষে তোমার কম্পেয়ার করা হয়। তুমি আউটপুটে পিওর ডিসির জন্য যে পাওয়ারটা পাচ্ছ, তাকে যদি তুমি সোর্সের পাওয়ার দিয়ে ভাগ করো, সোর্সের পাওয়ার মানে কি ভিএস ইন্টু আইএস। এই ভিএস আর আইএস কি আবার, সোর্স তো এসি তাই না, এসি থেকে ডিসি করতেছো না, তাহলে সোর্স তো এসি। তাহলে ভিএস কি অ্যামপ্লিটিউড হবে নাকি এভারেজ হবে নাকি আরএমএস হবে, খাতায় একটু লিখে রাখবা। ভিএস হচ্ছে তোমার সোর্সের আরএমএস ভোল্টেজ এবং আইএস হচ্ছে সোর্সের আরএমএস কারেন্ট। তাহলে আউটপুটের ডিসি পাওয়ারকে
তুমি যদি সোর্সের আরএমএস ভোল্টেজ এবং কারেন্টের গুণফল দিয়ে ভাগ করো তাহলে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর পেয়ে যাবা। এরপর আসি 8 নাম্বার। 8 নাম্বারে হচ্ছে আমাদের নর্মাল পাওয়ার ফ্যাক্টর। নর্মাল পাওয়ার ফ্যাক্টর তো ছোটবেলা থেকেই শিখতেছো। নর্মাল পাওয়ার ফ্যাক্টর কি জিনিস? পাওয়ার বাই ভোল্টেজ ইনটু কারেন্ট। এটা আগেই জানতাম। তো আমাদের এই ডায়োডের ক্ষেত্রে সেটা হবে, ডায়োডে তো অনেক টাইপের পাওয়ার আছে, অনেক টাইপের ভোল্টেজ কারেন্ট আছে, তো কোনটা দিয়ে কোনটা করব? উপরে বসবে আমাদের আউটপুটে এসি পার্টের জন্য যে পাওয়ার পাচ্ছি সেটা, আর নিচে বসবে সোর্সের আরএমএস ভোল্টেজ এবং কারেন্ট। এই দুটো যদি তুমি ভাগ করো তাহলে পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবা। লাস্টলি 9 নাম্বারে হচ্ছে আমাদের ক্রেস্ট ফ্যাক্টর, সিএফ। ক্রেস্ট ফ্যাক্টর কি জিনিস? ওই যে একটু আগেই বললাম না, আমাদের ইনপুট তো এসি, তাহলে ইনপুটে কারেন্টও এরকম হবে না? এখন এই কারেন্টের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা পিক, একটা অ্যাভারেজ ভ্যালু, আর একটা আরএমএস ভ্যালু। তো তুমি এর অ্যামপ্লিটিউডকে যদি এর আরএমএস দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবা ক্রেস্ট ফ্যাক্টর। তাহলে ক্রেস্ট ফ্যাক্টর কিন্তু আউটপুটের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, ইনপুট সাইডে। ইনপুট সাইডের যে কারেন্ট তার অ্যামপ্লিটিউডকে তুমি আরএমএস দিয়ে ভাগ করবা, তাহলে ক্রেস্ট ফ্যাক্টর পেয়ে যাবা। ম্যাথ এখান থেকেই আসবে। এর সাথে আরেকটু কিছু ম্যাম নিচের এটা একটু আরেকবার। ক্রেস্ট ম্যাম ফ্যাক্টর। হ্যাঁ জি ম্যাম, এটা একটু আরেকবার বলেন। ক্রেস্ট ফ্যাক্টর তোমার ইনপুট সাইডের, তোমার এখানে এসি থেকে ডিসি করতেছো না, তাহলে ইনপুট সাইডের কারেন্টের গ্রাফ আমি এটা ঠিক আঁকছি না, এটা ইনপুট সাইডের গ্রাফ মনে করলাম আমি। তো এরকম যদি সাইন ওয়েভ বা কজ ওয়েভ কোনো কিছু থাকে এই কারেন্টের, তাহলে তিনটা জিনিস আছে না, বা তিনটা ভ্যালু আছে। একটা হচ্ছে এই পিক বা অ্যামপ্লিটিউড, আরেকটা থাকে আমাদের এর এভারেজ ভ্যালু, আরেকটা থাকে আরএমএস ভ্যালু। তো এই তিনটার মধ্যে দুইটার রেশিও হচ্ছে আমাদের ক্রেস্ট ফ্যাক্টর। সেই দুইটা কি কি? সেই দুইটা হচ্ছে লবে বসবে আমাদের অ্যামপ্লিটিউড, তো সোজা বাংলায় ইনপুট কারেন্টের অ্যামপ্লিটিউড বসবে লবে, ইনপুট কারেন্টের আরএমএস বসবে হরে। তো ইনপুট কারেন্টের অ্যামপ্লিটিউডকে তুমি যদি ইনপুট কারেন্টের আরএমএস দিয়ে ভাগ করো তাহলেই ক্রেস্ট ফ্যাক্টর পেয়ে যাবা। তো ক্রেস্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের ইনপুট সাইডের জিনিস। এই ছিল টোটাল 9টা আমাদের পারফরম্যান্স প্যারামিটার। এখানে কি থিওরি আসার সম্ভাবনা খুবই কম, আসবে হচ্ছে ম্যাথ। তোমরা কেমন ক্লাস করতেছো? সকাল দিয়ে কি ক্লাস করতেছো? জি ম্যাম, একটা একটু ক্লাস গ্যাপ আছে দিয়ে ম্যাম, গ্যাপ দিয়ে ম্যাম বলছেন। হুম ল্যাব হইছে ম্যাম, তারপরে ক্লাস হইছে, হুম তারপর আপনার গ্যাপ আছিল ম্যাম মাঝখানে। গ্যাপ ছিল। সবাই কি বাসায় চলে গেছো নাকি এখনো আসো? বাসায় বাসায়। তেন একটা হচ্ছে 3 ফেজ। সিঙ্গেল ফেজ কে আবার এখানে আমরা দেখব দুই টাইপের, একটা হচ্ছে এই সেন্টার ট্যাপড দিয়ে দেখব, আরেকটা সেন্টার ট্যাপড বাদে দেখব। আবার আরো একভাবে ভাগ করা যায়, আমরা শুরুর ক্লাসে দেখছিলাম ফুল ওয়েভ আর হাফ ওয়েভ। তো হাফ ওয়েভ আসলে ইউজ করাই হয় না, হাফ ওয়েভ খুবই মানে ওর এফিসিয়েন্সি খুবই কম, ভোল্টেজের রেঞ্জও খুবই কম। এই জন্য দেখো এইখানে কিন্তু তোমার হাফ ওয়েভের কোনো কিছু নাই, ফুল ওয়েভ দিয়েই ডিরেক্ট শুরু করছে। হ্যাঁ, কারণ এই বড় ক্লাসে এসে এখন আর হাফ ওয়েভ পড়ে খুব বেশি একটা লাভ নাই। তো আমরা ফুল ওয়েভ থেকে এই জন্য শুরু করলাম। সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ শুধু আজকে পড়বো, 3 ফেজটা আমরা ক্লাসে দেখবো। 3 ফেজটাই বেশি ইম্পর্টেন্ট, খাতায় একটু লিখে স্টার 3টা স্টার দিয়ে রাখতে পারো 3 ফেজে, তোমার থিওরি 3 ফেজ থেকে আসবে। আচ্ছা তো এটা দেখি, এটা খুবই সোজা, আগে এই টাইপের পড়ছো। এটা হচ্ছে আমি ফার্স্টে এখান থেকে প্রথমে চোখের দেখার জিনিস দুইটা, একটা হচ্ছে আমাদের এই সার্কিট ডায়াগ্রাম, আর হচ্ছে আমাদের এই গ্রাফগুলা। মেইন এই দুইটা জিনিস আমরা পড়বো, এই দুইটা জিনিস পড়ার জন্যই এত সব ব্যাখ্যা। তো যারা খাতায় নোট করতেছো তারা জাস্ট এই সার্কিট ডায়াগ্রামটা তুলতে পারো। এটার ইয়া পড়ো, একটু ক্যাপশনটা পড়ো, ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। তাহলে এখানে যে ট্রান্সফরমারটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপড। সেন্টার ট্যাপড নাম কেন কেউ বলতে পারবা? সেন্টার ট্যাপড এই ওয়ার্ড দিয়েই বুঝতে পারবে। এই যে সেন্টার ট্যাপড মানে এখানে তোমার যে
ম্যাম সেন্টারে ট্যাপিং করা হয়েছে। সেন্টার ট্যাপিং করা হয়েছে। এটার মানে কি? আমার প্রাইমারি ওয়াইন্ডিং তো এটা, সেকেন্ডারি আমাদের এই পাশেরটা। সেকেন্ডারিতে তোমার এই যে সেন্টার না, সেন্টার থেকে তোমার এরকম ভাগ করা হয়, এই জন্য এটার নাম সেন্টার ট্যাপড। মাঝখান থেকে সেন্টার থেকে দুই ভাগে ভাগ করা হয় তোমার সেকেন্ডারিতে, দিয়ে তোমার এই পাশের যে ভোল্টেজ না, এটাকে সমান দুই ভাগে এখানে পাওয়া যায়। এই দেখো প্লাস মাইনাস ভিএস, নিচে আবার প্লাস মাইনাস ভিএস। উল্টা পোলারিটি, অপোজিট পোলারিটিতে সমান দুই ভাগে ভাগ করা যায়, এই জন্য এটার নাম সেন্টার ট্যাপড। এখন এটা করার সুবিধা কি? তুমি যদি এরকম ভাগ না করতা তাহলে তোমার এখানে আসলে 4টা ডায়োড লাগতো। 4টা ডায়োড আসলে 4টা ডায়োডের লস ওইখানে অ্যাড হবে, সো লস বেড়ে যাবে। এই জন্য লস কমানোর জন্য এবং ডায়োডের সংখ্যা কমানোর জন্য নর্মাল ট্রান্সফরমার ইউজ না করে সেন্টার ট্যাপড ট্রান্সফরমার এখানে ইউজ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, জাস্ট নর্মালি দুইটা ডায়োড, আর সেন্টার থেকে তোমার লোড নেওয়া হবে, সেন্টার থেকে এরকম ভাগ করে সেন্টারে লোড বসানো হবে। এখন এসি থেকে ডিসি করতেছি তাই না, তাহলে ইনপুট হবে আমাদের এসি, এই যে ইনপুট এসি, জাস্ট একটা সাইন ওয়েভ এঁকে দিছে এখানে। এক্স অ্যাক্সিস বরাবর বসাচ্ছে কিন্তু আমাদের অ্যাঙ্গেল, দেখছো ওমেগা টি, শুধু টি না, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ওমেগা টি বসানো আছে। এটা কেন লাগবে পরে একটা ওই যে সূত্রের প্রমাণ আছে এই জন্য। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভোল্টেজ বসতেছে, তো এটা যেহেতু সোর্স এই জন্য এটার নাম দিছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভিএস, যার অ্যামপ্লিটিউড এখানে ধরতেছে ভিএম। এখন আউটপুটে কি হবে? প্রথমে যখন আমাদের পজিটিভ, খাতায় ওই যে আমি এভাবে লেখাই দিই না, শুরুতেই তো লেখাই দিছি ওয়ার্কিং প্রিন্সিপাল, তো এবার খাতায় লেখো, হেডলাইন দাও ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালের আমাদের দুইটা মোড হবে, মোড 1 এবং মোড 2। ফার্স্ট এটা হচ্ছে মোড 1। মোড 1 হবে আমাদের পজিটিভ হাফ সাইকেল, লিখে রাখো পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে, আমাদের এই পাশে প্লাস এই পাশে মাইনাস, তাহলে এখানেও আমাদের প্লাস আর মাইনাস আবেশ হবে, এখানেও প্লাস মাইনাস আবেশ হবে। এখন প্লাস মাইনাস যদি এভাবে আবেশ হয়, কোন ডায়োড অন হবে কোন ডায়োড অফ হবে এখন তো নিজেরাই বুঝতেছো। D1 অন হবে, D2 অফ হবে, তো সবাই লিখে নাও D1 অন, D2 অফ। এটা যদি হয়, নিচে আমাদের তো নাই কিছু তাই না, নিচে তাহলে ক্রস। তাহলে এখন কারেন্ট এই D1 পাথ যেহেতু আমাদের শর্ট হয়ে যাবে, এর মধ্যে দিয়ে যে লোডের মধ্যে দিয়ে এমনে যাবে, রেজিস্ট্যান্সের এই প্রান্ত থেকে ঢুকবে, এই প্রান্ত থেকে বের হবে, বের হয়ে আমাদের সাইকেলটা পূর্ণ করবে। তাহলে আমাদের এই যে ব্যাটারির যে প্লাস মাইনাস না, ব্যাটারির প্লাস থেকেই বাইর হচ্ছে, আবার মাইনাসে এসে ঢুকতেছে। এখন আমরা তাহলে পাবো ভি আউটপুট সমান ভি ইনপুট। প্লাস মাইনাসের ব্যাপার আমি 4টা সার্কিট থেকে দেখাই দিয়েছিলাম ক্লাসে, কনফিউশন থাকলে ওইটা বাইর করে একবার দেখে নিবা। তো এখানে ভোল্টেজের প্লাস দিয়ে বাইর হচ্ছে, আর রেজিস্ট্যান্সের এই প্রান্ত দিয়ে ঢুকে এই প্রান্ত থেকে বের হচ্ছে, ঠিক আছে। ভি আউটপুট সমান ভি ইনপুট, তাহলে ভি আউটপুটে দেখো ইনপুটের সমান জাস্ট একটা ফিগার রেখে দিছে এখানে। এটা ছিল আমাদের পজিটিভ হাফ সাইকেল বা মোড 1। এরপরে মোড 2 হবে, খাতায় লেখো মোড 2। মোড 2 হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে আগে কিছু না দেখে আমি জাস্ট ওটার উল্টাটা লিখে নিই, এখানে আমাদের D1 অফ হবে, D2 অন হবে, আগেটার জাস্ট উল্টা হবে। কিভাবে? কারণ নেগেটিভ হাফ সাইকেল যেহেতু, এখানে আবেশ হবে কি আমাদের, এখানে মাইনাস এখানে প্লাস হবে না, আবার এখানে মাইনাস এখানে প্লাস। তো এখন প্লাস মাইনাস আর পি এন প্রান্ত যদি তুমি চিন্তা করো, D2 হবে আমাদের ফরওয়ার্ড বায়াস, D1 হবে আমাদের রিভার্স বায়াস, এই জন্য আমি D2 অন লিখছি, D1 অফ লিখছি। এখন আমাদের তাহলে কারেন্ট কিভাবে যাবে? কারেন্ট আমাদের এই পাশ থেকে যে এই পাশে ফেরত আসবে। তাহলে তোমার এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকতে বলি, আগেরটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে ভুলে গেছি। তোমার যখন যাবে
কি বলে ওয়ার্কিং প্রিন্সিপাল চাবে তোমার এরকম ব্যাখ্যা ভি আউটপুট সমান কি হবে সেটা লিখতে হবে আর সাথে অবশ্যই কি আঁকতে হবে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম মেইন হচ্ছে কিন্তু তোমার সার্কিট ডায়াগ্রাম তুমি কথা লেখো আর না লেখো ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে তো এই ক্ষেত্রে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা জাস্ট নিচের হাফ সাইকেলটা হবে না এটা শর্ট হয়ে যাবে আমাদের D2 আর এখানে তুমি তখন ভোল্টেজ সোর্স এঁকে দিবা এখন আমাদের নিচে প্লাস তাহলে নিচে বড় ডানটি হবে এরকম তাহলে এটা ছিল আমাদের মোড 2 এখন এই গ্রাফটা আরো বেশি ইম্পর্টেন্ট এই গ্রাফটা দেখো জাস্ট উল্টা দিয়ে আবার 2 VM হচ্ছে এটা কি জিনিস এটা একটু বুঝি এই আউটপুটটা আসতে পারে হ্যাঁ প্রথমে মোড 1 এর ক্ষেত্রে দেখি মোড 1 মানে কি এই 0 থেকে আমাদের পাই পর্যন্ত 0 থেকে পাই পর্যন্ত আমাদের কি হচ্ছিল এই পাশ থেকে কারেন্ট যে এই পাশে আসতেছিল তাই না এরকম এরকম যদি আসে এটার গ্রাফ কোনটা এখানে দেখো বলছে তোমার এটা হচ্ছে VD2 এর গ্রাফ এক্ষেত্রে আমাদের VD1 0 ঠিক লিখছে কিনা একটু দেখো তো D1 তখন আমাদের শর্ট না খাতায় লেখো এক্ষেত্রে D1 শর্ট সো D1 এর দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য থাকবে না এটা যদি শর্ট হয় এর দুই পাশে তুমি যদি এখন ভোল্টমিটার ধরো পার্ট 0 পাবা না এই জন্য আমার মোড 1 এর ক্ষেত্রে ওই যে খাতায় যে মোড 1 লিখছিল না মোড 1 এর ক্ষেত্রে ওখানে একটু লিখে রাখো VD1 0 আর VD2 তখন ওপেন সার্কিট না VD2 ওপেন সার্কিট তার মানে এইখানে আর এখানে এভাবে ওপেন হয়ে আছে মনে করো এখন এর দুই প্রান্তে তুমি যদি ওই ভোল্টমিটার ধরো তাহলে তুমি একটা রিডিং পাবা না সেই রিডিংটা কি হবে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের সমষ্টি হবে না কারণ টোটালটা মিলেই তো তোমার একটা সার্কিট তো তুমি যদি কিরশফের ল ফলো করো তুমি যখন এর দুই প্রান্তে ভোল্টেজটা হিসাব করবা সেই দুই প্রান্তের ভোল্টেজ হবে আমার টোটাল সার্কিটের ভোল্টেজের সমান না এখন টোটাল এই সার্কিটে তোমার ভোল্টেজ কত আছে টোটাল সার্কিটে তোমার ভোল্টেজটা আছে এখানে একটা আর এখানে একটা তো অ্যামপ্লিটিউড আমরা ধরতেছি VM অ্যামপ্লিটিউডের ভ্যালু VM ধরতেছি তাহলে এখানে ওই অ্যামপ্লিটিউড ডাবল হয়ে 2 VM হয়ে যাবে না এটা একটা ভ্যালু বুঝলাম এখন আমরা এর নেগেটিভিটিটা বুঝি যে মাইনাস দিকে কেন হইলো দেখো তুমি এইদিকে দেখো এই যে প্লাস VD2 আর এই পাশে হচ্ছে আমার VD2 এর মাইনাস প্রান্ত তুমি যদি পজিটিভে আঁকতে চাইতা তোমার এই পাশে ধরতে হইতো প্লাস এই পাশে ধরতে হইতো মাইনাস কিন্তু তুমি এই পাশের প্রান্তকে বইতে আমাদের ধরছে প্লাস হ্যাঁ আর এই পাশে প্রান্তে ধরছে আমাদের মাইনাস তো তুমি যদি এভাবে ধরো কারেন্ট যাচ্ছে কিন্তু আমাদের এই পাশ থেকে এই পাশে একটু খেয়াল করো এই যে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে তো এখানে কি হচ্ছে মাইনাস থেকে ঢুকে প্লাস দিয়ে বেরোচ্ছে এরকম হচ্ছে না তাহলে তুমি যখন D2 এর দুই অ্যাক্রসে ভোল্টমিটারটা ধরবা তোমার ভোল্টেজ রিডিংটা নেগেটিভ আসবে একটু এটা ভাবো আবারও একটু রিপিট করি আমি এটা তোমার কারেন্ট এপাশ থেকে যে এপাশে যাচ্ছে তো কারেন্ট তার মানে এটার সাপেক্ষে নিচের এই পোলারিটির সাপেক্ষে তোমার মাইনাস দিয়ে ঢুকে প্লাসের দিকে যাচ্ছে না এটা একটা দিয়ে বুঝতে পারো অথবা এই পাশে এখান থেকে আরো একভাবে বুঝতে পারো এই পাশে দেখো নিচে মাইনাস না এই মাইনাসের পাশে তুমি কোন প্রান্ত রাখছো প্লাস প্রান্ত তাহলে এই প্লাস প্রান্তে তুমি যখন আসলে ভোল্টমিটারটা ধরবা তুমি আসলে মাইনাস রিডিং পাবা এই জন্য তোমার এখানে ভোল্টেজটা হবে নেগেটিভে এর একটু ক্রিটিক্যাল আছে একবার একটু দেখো বাসায় বসে এরপর যদি বুঝতে আবারও সমস্যা হয় ক্লাসে বোর্ডে আরেকবার দেখাই দিব ম্যাম আরেকটা একটু এডিট করা যাবে এরপরে রেকর্ড করতেছো না কেউ একজন রেখা এটার ভ্যালু কেমনি 2 VM হয়েছে আর এটা কেন নেগেটিভ সাইডে এই ব্যাখ্যাটা বেশি ইম্পর্টেন্ট একটু দেখে নিও এরপরে আসি
যদি সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার ইউজ করতে না চাও, এই যে এখানে অনেক সেন্টার ট্যাপের অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, ব্রিজেরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমার সেন্টার ট্যাপের কিছু কিছু আমাদের আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ওই ডিসঅ্যাডভান্টেজের জন্য পরবর্তীতে কি করা হইলো, সেন্টার ট্যাপ বাদ দিয়ে নর্মাল ট্রান্সফর্মার ইউজ করা হইলো। আর সাথে ওই যে বলছিলাম সেন্টার ট্যাপ তুমি যদি ইউজ না করো তোমার 4টা ডায়োড লাগবে। তো পরবর্তীতে 4টা ডায়োড দিয়ে আমাদের এই ব্রিজ রেকটিফায়ারটা বানানো হলো। এটার নাম হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ছোটবেলাতেও পড়ছো, মনে করে দেখো। হুম ম্যাম, আমাদের তো যে লাস্টলি মোড 1 এর কথাটা বললেন, BD2 ইজ ইকুয়াল টু হুম হুম। -2 বিএম, তাহলে মোড 2 এর ক্ষেত্রে হবে ও না কিছু? আচ্ছা, এটা মোড 2 বুঝাই নাই না, সরি। মোড 2 এর ক্ষেত্রে দেখো সেম ব্যাখ্যা আমাদের। মোড 2 এর ক্ষেত্রে মোড 2 কখন, যখন আমাদের এটা শর্ট আর এটা হচ্ছে ওপেন, D1 ওপেন, এই যে এই ক্ষেত্রটা। তো D2 যদি শর্ট হয়, এরা ঠিক লিখছে না, VD2 সমান 0। আর D1 যদি ওপেন সার্কিট হয়, তাহলে আবারও দেখো এবার এবার তোমার পোলারিটি কি, নেগেটিভ হাফ সাইকেল চলতেছে না? তাহলে এইখানে মাইনাস, এখানে প্লাস, সেম ভাবে এখানে মাইনাস, এখানে প্লাস। এখন এখানে তোমার এইখানকার পোলারিটিটা দেখো, বইতে এখানে পোলারিটি কি ধরছে, VD1 এর এই পাশে ধরছে প্লাস, এই পাশে ধরছে মাইনাস। তো আমি যদি সহজে বুঝাই, এই পাশে বইয়ে ধরছে প্লাস, কিন্তু এখানে আসলে তোমার সোর্সের নেগেটিভ ভোল্টেজটা আসবে না। তাহলে তুমি যদি এখানে ভোল্টমিটার ধরো, এখানে তুমি যে রিডিংটা পাবা সেটা নেগেটিভ পাবা না, এই জন্য তোমার নেগেটিভ সাইডে যাবে গ্রাফ। সেম ভাবে এখানেও 2vm কেমনে হইলো, টোটাল আমাদের ভোল্টেজের যোগফল কোনটা কোনটা হবে, এইটা প্লাস আমাদের এইটা। তো vs প্লাস vs 2vs হবে। তো সেটার অ্যামপ্লিটিউড যেহেতু আমরা নিচ্ছি, 2vs না লিখে এখানে 2vm লিখতেছি। এভাবে আমাদের মান আর চিহ্নটা আসতেছে সেম জিনিস, জাস্ট শুরুতে আমাদের VD1 0 হবে, পরবর্তীতে আমাদের VD2 0 হবে। ম্যাম, তাহলে সোর্সের চিহ্নটাই আমরা প্রায়োরিটি দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোর্সের চিহ্নই তো প্রায়োরিটি হবে, সোর্সের চিহ্ন অনুযায়ী তো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে। ঠিক আছে, এখন এখানে বইতে এভাবে ধরছে না, এই যে প্লাস মাইনাস চিহ্ন, এখানে প্লাস ধরছে, এখানে মাইনাস ধরছে। আমি কিন্তু তোমাকে কোশ্চেনে পরীক্ষায় এই পাশে প্লাস এই পাশে মাইনাস দিয়ে ফিগার রাখতে বলতে পারি। ঠিক আছে, তাহলে তখন কি ফিগার হবে, এই সেম ফিগার জাস্ট উল্টা হবে না, তখন দুইটাই তখন আমাদের পজিটিভ সাইডে হবে। ঠিক আছে, তো এই চিহ্নটা খেয়াল রাখবা। আবারও বলি, এই ফিগারটা আমাদের পজিটিভ সাইডে কখন আসবে, যদি আমি তোমাকে পরীক্ষায় বলি এই VD1 এর এই পাশে প্লাস ধরতেছি, এই পাশে মাইনাস ধরতেছি, এবার তুমি ফিগার রাখো। এই পাশে প্লাস এই পাশে মাইনাস ধরে আমি যদি তোমাকে ফিগার রাখতে বলি, তখন কিন্তু দুইটাই আমাদের পজিটিভ সাইডে হবে। সেম ভাবে এ পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। আচ্ছা, ব্রিজ রেকটিফায়ারে আসো এবার। ব্রিজ রেকটিফায়ারে 4টা ডায়োড। এখন ডায়োডের নামকরণ এভাবে কেন করা হয়, এই যে ক্রস ক্রস ভাবে কেন করা হয়, এই পাশে D1 এই পাশে D2 দেওয়া উচিত না, না দিয়ে ক্রস ভাবে দেওয়া হয়। কারণ হচ্ছে আমাদের ডায়োডে কারেন্টের কন্ডাকশনের সিরিয়াল ওয়াইজ নামকরণ করা হয়। তার মানে শুরুতে D1 দিয়ে কারেন্ট যাবে, এরপর D2 দিয়ে কারেন্ট যাবে, এরপর D3 দিয়ে কারেন্ট যাবে, এরপর D4 দিয়ে কারেন্ট যাবে। তো সব সার্কিটে দেখবে এরকম ওলট পালট ভাবে তোমার ডায়োডের নাম থাকে, ওটা আসলে তোমার কন্ডাকশনের সিরিয়াল ওয়াইজ নামকরণটা করা হয়। তো এখানেও আমাদের মেইন দেখার বিষয় হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা আর হচ্ছে আউটপুট ফিগার। তো দেখি, মোড 1 লেখো। মোড 1 এর ক্ষেত্রে আমাদের পজিটিভ হাফ সাইকেল, সেক্ষেত্রে আমাদের D1 D2 অন, দেখতেছি কেন, আর D3 D4 অফ। এরকম একটা ফিগার আমরা ক্লাসে পড়ছিলাম আগে, কোন ক্ষেত্রে যেন। এখন দেখি পজিটিভ হাফ সাইকেলে এই পাশে প্লাস এই পাশে মাইনাস না, এখন এই পাশে প্লাস এই পাশে মাইনাস হইলে PN প্রান্তের সাথে সবকিছু মিলাও। এখন এই পাশে প্লাস হইলে এটা প্লাস, এই পাশটাও প্লাস, আর এই পাশে মাইনাস হলে এটা মাইনাস প্রান্ত, আবার এটাও মাইনাস প্রান্ত। আমি কিছুই করি নাই, এই পাশে প্লাস, তো এই যে তার টেনে টেনে দেখছি, তাহলে এই পাশেও প্লাস হবে, আবার তার টেনে দেখছি এই পাশেও প্লাস হবে। সেম ভাবে এটা মাইনাস, যেহেতু এখানে তার টেনে আমি দেখছি এখানে মাইনাস হবে,
এখানেও তার টেনে দেখলাম, এখানেও মাইনাস হবে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস আর পিএন হিসাব করলে এখন কি দেখতেছো, D1 এবং D2 ফরওয়ার্ড বায়াস, আর D3 D4 আমাদের রিভার্স বায়াস। এই জন্য আমি লিখলাম D1 D2 হবে শর্ট আর D3 D4 হবে আমাদের অফ। সেটা যদি হয় ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? D1 শর্ট আঁকলাম, এরপর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, এরপরে D2 শর্ট হবে, এরপর আমাদের সাইকেলটা ব্যাক আসবে। এটা কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি সোজা করে আঁকতে পারতাম আসলে, কিন্তু আমি এই যে পথ অনুযায়ী আঁকছি। এই দেখো ফার্স্টে এখান থেকে যাবে, এরপর D1 শর্ট হবে, এরপর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এরপর D2 শর্ট হবে, হয়ে এই পাশে কারেন্ট ফেরত আসবে, এসে আমাদের নেগেটিভ সাইকেলের মধ্যে ঢুকবে। এই দেখে দেখে আমি সেম শেপে আঁকছি এটা। তো এখন নরমালি আমাদের ক্লকওয়াইজ কারেন্ট যাবে, এই প্লাস থেকে যে আবার মাইনাসে ফেরত আসবে। এই দেখো আউটপুটের পোলারিটি যেভাবে প্লাস মাইনাস আউটপুট, ভি আউটপুট। হ্যাঁ, তো এখন তাহলে আমাদের ভি আউটপুটটা ভি ইনপুটের সমান হবে না? একটা রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারি থেকে নর্মাল ওয়েতে আমাদের কারেন্ট যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে এখানে আমি লিখতে পারি ভি আউটপুট সমান ভি ইনপুট। তাহলে এই যে আউটপুট সমান আমাদের ইনপুট আঁকা হয়েছে যে এখানে, এটা ছিল আমাদের মোড 1। এখন মোড 1-এ আমাদের VD1 এবং VD2 জিরো হবে না, কারণ এই দুইটা শর্ট। তাহলে সবাই লিখে ফেলো VD1 এবং VD2 হবে আমাদের জিরো, কারণ এই দুইটা শর্ট। আর এখানে তো সেন্টার ট্যাপড নাই, তাই না? তাহলে টোটাল আমাদের ভোল্টেজের যোগফল আসলে সেই VS ই না, 2VS তো আর এখন হচ্ছে না। তাহলে বাকি দুইটায় যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কি এখন আর 2VM হবে? হবে না, শুধু VM হবে না। এই জন্য দেখো এখন শুধু VM লেখা হয়েছে। আগেরবার সেন্টার ট্যাপটের কারণে তুমি ডাবল ভোল্টেজ পেয়ে যাচ্ছিলা, কিন্তু এখন আর সেন্টার ট্যাপড নাই, তোমার টোটাল এই সার্কিটের যোগফল আসলে VS। এই জন্য এখন শুধু VM। তাহলে VD3 আর VD4 এই দুটো যেহেতু ওপেন সার্কিট, টোটাল সার্কিটের ভোল্টেজ আমার যেহেতু VS এর সমান, তাহলে এই দুইটার ভোল্টেজও আমাদের VS এর সমান হবে। আর এখানে এই VM বলতে কি বোঝাচ্ছি আমি? VM বলতে এখানে আমি বোঝাচ্ছি এটার অ্যামপ্লিটিউডটা। ব্র্যাকেটে লিখে রাখতে পারো যে এর অ্যামপ্লিটিউড হবে VM। এই ছিল আমাদের মোড 1। এখন আসি মোড 2 এর ক্ষেত্রে। মোড 2 এ জাস্ট উল্টাভাবে লিখে ফেলো। D1 D2 অফ হবে, কেন অফ হবে দেখতেছি। এটা অন হবে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে আমাদের VS এর সমান, আর এটা হবে আমাদের জিরো। এখানে সেম ভাবে অ্যামপ্লিটিউড লিখে রাখবা, VM হবে। একটা জিনিস আগে লিখে ফেলো, 5টা লাইন। এখন দেখি এক্ষেত্রে আমাদের ওই যে প্লাস মাইনাস যদি আবার হিসাব করো, এখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল না, এখানে তো প্লাস চিহ্ন লিখে রাখছি, এখানে এটা হয়ে যাবে আমাদের নেগেটিভ সাইকেল, তাহলে মাইনাস VE। এখন নেগেটিভ যদি হয়, এ পাশে নেগেটিভ আর এই পাশে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ যদি এখন হিসাব করো, D1 D2 আসবে আমাদের রিভার্স বায়াস, আর D3 D4 আসবে আমাদের ফরওয়ার্ড বায়াস। সেই হিসাবে আমি লিখছি D1 D2 অফ, D3 D4 অন। এখন তাই যদি হয়, তোমার কারেন্ট এই পাশ থেকে যাবে, একটু খেয়াল করো, এ পাশে যাবে, D3 তে যাবে এরপর, তাই না? তো এই যে D3 তে গেল, যে এরপর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না, এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল, এরপর D4 থেকে ব্যাক করবে, তাই না? এই যে D4 থেকে ব্যাক করলো, এই যে D4 দিয়ে ব্যাক করে আমাদের মাইনাসে প্রবেশ করবে। তো এখন আমার ব্যাটারির বেস যেটা সেটাই পাল্টাই গেছে, প্লাস মাইনাস। ওই যে ক্লাসে আমি 4টা সার্কিট দেখে দেখাই দিছিলাম, তো ওই যে আমাকে কোশ্চেন করছিল যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে তো একই দিক দিয়ে যাচ্ছে, তাহলে কেন ওই যে ভি আউটপুট সমান মাইনাস ভি ইনপুট লিখতেছি? কারণ এখানে আমাদের বেজই চেঞ্জ হয়ে গেছে, বেজই উল্টায় গেছে। তো বেজই যখন আমাদের উল্টায় যাচ্ছে, এই জন্য আমরা ভি আউটপুট সমান মাইনাস ভি ইনপুট লিখতেছি।
তাহলে ভি আউটপুট সমান মাইনাস ভি ইনপুট এখানে আঁকা হয়েছে। আর এটা তো এই যে কেবলই বুঝাইলাম। এক্ষেত্রে আমাদের VD3 আর VD4 জিরো হবে, কারণ কি ওই দুইটা ডায়োড আমাদের শর্ট। আর D1 আর D2 যেহেতু ওপেন সার্কিট, D1 আর D2-র মাথায় আমি যদি ভোল্টমিটার ধরি, টোটাল আমাদের সার্কিটের যে যোগফল আছে ভোল্টেজের সেটা পেয়ে যাব VS। ম্যাম বিএসটা কি মাইনাস হবে না? হ্যাঁ, VS টা মাইনাস হবে। কেন মাইনাস হবে? চিহ্নটা তো আগের বার দেখছি। VS টা মাইনাস হবে আর এর পাশে লিখে রাখো এর অ্যামপ্লিটিউড হবে আমাদের VM। অ্যামপ্লিটিউডের মান হবে VM। এখন এখানেও তোমার থিওরি কম ইম্পর্টেন্ট, ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। খুব সুন্দর ম্যাথ আছে। এই ম্যাথ 3.1 আর 3.2 আমি প্রথম 3টা 4টা বুঝাই দিব। হ্যাঁ, 3টা 4টা বুঝাই দিলে মানে পরবর্তীতে জাস্ট সব বসানো, ভ্যালু বসানো। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই 3.1 এবং 3.2 নেক্সট ক্লাসে জমা দেওয়া। 3.12 আর হচ্ছে 3.3 খাতা লিখে নাও। এক্সাম্পল 3.123 3 কই গেল? এই যে এক্সাম্পল 3.123 এই তিনটা একসাথে আমাকে ক্লাসে জমা দিবা অ্যাসাইনমেন্ট। এটা 5 মার্কের অ্যাসাইনমেন্ট। 3 নাম্বার কুইজটা আমি 10 মার্কে নিব আর 5 মার্ক এখান থেকে অ্যাড হবে। ঠিক আছে? ক্যালকুলেশন দেখায় দিতে হবে, বইয়ের মতো না। বইয়ে জাস্ট এক লাইনে করে দেওয়া আছে, এই জন্যই আমি অ্যাসাইনমেন্ট দিছি। খাতায় যখন করতে যাবা তখন প্রবলেম ফেস করবা, ওটা সলভ করে নিজেরা করে এনে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। এখন ম্যাথটা দেখি। ম্যাথে ওই যে একটু আগে আমি যত পারফরমেন্স প্যারামিটার শিখাই আসছি না, ওগুলা চাইছে। কোনো কিছু ইনপুট ভ্যালু দেওয়া নাই, মানে দেখো কোনো কিছুর ভ্যালু দেওয়া নাই। কোনো কিছুর ভ্যালু দেওয়া নাই বলে এরা ওই ভিএম আকারেই রেখে দিছে। বুঝছো? ভিএম এর একটা ভ্যালু দিয়ে দাও, এই পরীক্ষায় দেওয়া থাকবে, তখন এই ভিএম এর ভ্যালু বসায় তুমি টোটাল অ্যান্সারটা পাবা। তোমরা যখন অ্যাসাইনমেন্টটা করবা ভিএম এর ভ্যালু ধরো কত ধরবা, 220 ধরো। যখন অ্যাসাইনমেন্ট জমা দিবা ভিএম এর ভ্যালু 220 ধরবা। এখন একটু দেখি প্রথমে 1 নম্বরে কি চাইছে। 1 নম্বরে চাচ্ছে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি ছিল মনে আছে? পিডিসি বাই পিএসি ছিল না? ওই যে বলছিলাম এফিসিয়েন্সি মানে আমাদের পাওয়ার এফিসিয়েন্সি না, পিডিসি বাই পিএসি করতে হবে। তো এই দেখো এখানে ওরা পিডিসি বাই পিএসি করছে, এক লাইনে করছে। তো তোমার কাজ কি থাকবে? ফার্স্টে পিডিসি বের করে নেওয়া, এরপরে হচ্ছে পিএসি বের করে নেওয়া। এখন এই দুটো সূত্র কি মনে আছে? একটু আগে আমি দেখায় আসছিলাম। পিএসি ছিল দুইটার আরএমএস এর গুণফল, যদি ভুল বলে না থাকি। ভিআরএমএস আর আইআরএমএস ছিল হচ্ছে আমাদের পিএসি, আর পিডিসি ছিল ওই দুইটার এভারেজ ভ্যালু। আমি এভারেজ ওখানে অন্য কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা ছিল, আমি আপাতত নট দিয়ে প্রকাশ করি। তো ডিসি ছিল আমাদের আউটপুটের এভারেজ দুইটার গুণফল, আর এসি ছিল দুইটার আরএমএস এর গুণফল। তো ফার্স্টে তোমার কাজ হচ্ছে ডিসি এবং এসিটা বের করে নেওয়া, নিয়ে এরপর ওই দুটো যদি ভাগ করো, ভাগ করলে তুমি টোটাল এফিসিয়েন্সিটা পেয়ে যাবা। এখন এখানে কথা, পাবো কেমনে এই আউটপুটের এভারেজ ভোল্টেজটা কিভাবে পাবো? আমরা জানি এভারেজ সমান 2 ইন্টু ম্যাগনিটিউড বাই পাই না? এটা ছোটবেলার ইন্টারের সূত্র, একটু মনে করে দেখো। কোনো কিছুর এভারেজ সমান 2 ভিএম বাই পাই। তো খাতায় এটা একটু লিখে নাও, এই যে এটাকে আমি ভি নট দ্বারা প্রকাশ করছি। খাতায় লিখে নাও আউটপুটের এভারেজ ভোল্টেজ সমান 2 ভিএম বাই পাই। 2 বাই পাই করলে এই সংখ্যাটা আসে, আর ভিএম এর ভ্যালু তো আমি তোমাকে দিয়ে দিছি 220। তো মান বসাইলে এখান থেকে তুমি একটা মান পাবা, আসলে এত ভোল্ট এরকম একটা পাবা। তাহলে এভারেজ পেয়ে গেলাম। এখন কারেন্টের এভারেজ কিভাবে পাবা? কারেন্টের এভারেজ হচ্ছে আমাদের এই আউটপুট এই ভোল্টেজকে তুমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো তাহলেই তুমি এভারেজের কারেন্ট পেয়ে যাবে না? রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে কোনো কিছু দেওয়া নাই, তো তোমরা ধরে নাও R সমান 100 ওহম ধরে নিবা। আমি মানগুলো মনে রাখতেছি, হ্যাঁ আমি তো চেক করবো মান বসায় করতেছো কিনা। তো R ধরবা 100। তো তুমি যদি এখানে R এর ভ্যালুটা বসাও আর এখান থেকে তুমি যদি এই ভোল্টেজটা পাও, এই ভোল্টেজকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তাহলে এখান থেকে তুমি এভারেজের কারেন্ট পেয়ে যাবা।
অ্যাভারেজ ভোল্টেজকে তুমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো অ্যাভারেজ কারেন্ট পেয়ে যাবা। এই যে এখানে সেই সূত্রটাই লেখা আছে দেখো। এখন আসে আরএমএস কেমনে বাইর করতে হয়। এটাও আমরা ইন্টারে শিখছি আরএমএস কেমনে বাইর করতে হয়। এই যে একটা ইকুয়েশন তার স্কয়ার করে তাকে ইন্টিগ্রেশন করতে হয় একটা টাইম পিরিয়ডের সাপেক্ষে, করে সেইটাকে আবার স্কয়ার রুট করলে আমরা আরএমএস পেয়ে যাই। তো তোমার আসলে এত কিছু করার দরকার নাই। আমরা জানি আরেকটা কি Vm/√2, এটাও আমরা ছোটবেলা শিখছি না। এই ইন্টিগ্রেশন থেকেই কিন্তু আমাদের এই সূত্রটা আসে। এই প্রমাণটা আমরা ইন্টারে দেখছিলাম। তো যে কোনো কিছুর আরএমএস সমান আমাদের ম্যাগনিটিউড/√2। তো ম্যাগনিটিউড তো আমি তোমাকে দিয়েই দিছি 220। 220 কে √2 দিয়ে ভাগ করলে তুমি এখান থেকে একটা আরএমএস ভ্যালু পেয়ে যাবা ভিআরএমএস। সেই ভিআরএমএস কে তুমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো তাহলে আইআরএমএস পেয়ে যাবা। এখন তোমার কাছে ভি এভারেজ আছে, আই এভারেজ আছে, ভিআরএমএস আছে, আইআরএমএস আছে, সবকিছু আছে। এগুলা দিয়ে তুমি পিডিসি এবং পিএসি বের করবা, করে ভাগ করলে এফিসিয়েন্সি পেয়ে যাবা। আমি লাইন বাই লাইন করে দিচ্ছি না কারণ তোমরা করবা এটা। অ্যান্সারও এখানে আছে, করে করে অ্যান্সার মিলাবা। এরপরে ফর্ম ফ্যাক্টর সূত্র একটু আগে দেখাইছি, আমি ভুলে গেছি, মনে নাই, দেখে নিবা। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর সমান আমাদের কি ছিল, পিএসি বাই পিডিসি মেবি। ফর্ম ফ্যাক্টর সমান আমাদের কেউ লিখছো খাতায় ফর্ম ফ্যাক্টরের? ম্যাম ফর্ম ফ্যাক্টরের সূত্র তো ম্যাম ভিআরএমএস বাই ভিডিসি। ভিআরএমএস বাই ভিডিসি। ভিআরএমএস বাই ভিডিসি, ঠিক আছে যেটা ভিআরএমএস বাই ভিডিসি। এখন ভিআরএমএস এই যে বাইর করছিলা আর ভিডিসিও বাইর করছিলা, এই দুইটা জাস্ট ভাগ করলে ফর্ম ফ্যাক্টর পেয়ে যাবা। সেম ভাবে এরপরে রিপল ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর যেহেতু পেয়ে গেছি, রিপল ফ্যাক্টরের একটা সূত্র একটু আগে দেখছিলাম না, √ওভার ফর্ম ফ্যাক্টর স্কয়ার -1, ওটা করলে রিপল ফ্যাক্টর পেয়ে যাব। তো এরকম করে এই জি পর্যন্ত বাইর করবা। এই সব সূত্র তোমার ওইসব পারফরম্যান্স প্যারামিটারের সূত্র। এর আগে তোমার জাস্ট এখান থেকে এই ডিসি আর আরএমএস ভোল্টেজ গুলো জাস্ট বের করে নিতে হবে, আর কিছু না। এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা একটু দেখি। একটু আগে বলছিলাম তোমাদের যে ইয়া থাকে, আউটপুট ভোল্টেজ থাকে, একদম পিওর ডিসি থাকে না, ওখানে আমাদের এসি কম্পোনেন্টও থাকে, তাই না? এখন তাহলে এটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, আমি কি বলতে পারবো যে ভি আউটপুট সমান জাস্ট 10 ভোল্ট? বলতে তো পারবো না, তাই না? কারণ এই যে সাইন ওয়েভ দেখতেছো না একটা, তাহলে সাইনের অংশও থাকবে। সেটা আমাদের আসলে ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যানালাইসিস করতে হয়, কোশ্চেনও বলে দেওয়া আছে ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যানালাইসিস করো। তা আমাদের আউটপুট আসলে আমরা এরকম 10 ভোল্ট ডিরেক্ট বলে দিতে পারবো না। তার মানে এই ভি আউটপুট সমান আমরা কখনোই বলতে পারবো না ভিডিসি। সাথে আমাদের কি থাকবে, সাথে আমাদের এরকম একটা সাইন এবং কজের অংশ থাকবে। এটাও আমি ক্লাসে লেখাইছিলাম, ওই যে একটা স্লাইড পড়ানোর সময় এটা লেখাই দিছিলাম। তাহলে আমাদের টোটাল ভি আউটপুট কি হবে, ভিডিসি হবে প্লাস এসির জন্য আমরা যে ফুরিয়ার সিরিজ পাচ্ছি সেই পার্টটুকু হবে। এখন এখানে আমাদের কজের একটা পার্ট থাকবে, সাইনের একটা পার্ট থাকবে। কজের আগের সহগকে আমি ধরতেছি এন, ফুরিয়ারে তো আমরা তাই ধরি সেই অনুযায়ী, আর সাইনের সহগকে আমরা ধরতেছি বিএন। এন এর ভ্যালু শুরু হবে 2 থেকে, ঠিক আছে? এন এর ভ্যালু শুরু হবে আমাদের 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আসি এরপরে, ফুরিয়ার সিরিজ কোন সেমিস্টারে পড়ছিলা তোমরা? কন্টিনিউয়াস সিগন্যালে পড়ছিলা, তাই না? এখন এটা যদি তোমরা মনে করো, যখন আমাদের এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু যখন 0, তার মানে আমাদের এই যখন আমাদের এই ভিডিসি পার্ট, ভিডিসি এর সূত্রটা আমাদের এরকম ছিল। এটা আমি এখন আর বুঝাবো না, আসলে এটা ওই ফুরিয়ার সিরিজে ছিল আমাদের এই সূত্রটা, 1/2 পাই 0 থেকে 2 পাই v0t d ওমেগা t। এই জন্য এখানে দেখো মুখস্থ লিখে দিছে, হয় আর দিয়ে ভিডিসি মুখস্থ লিখে দিছে, কারণ ধরে না হচ্ছে এটা তোমরা ওই যে ওখানে শিখে আসছো আর মনে আছে। যদি মনে না থাকে ওই খাতা বাইর করে একটু দেখে নিবা, বা এই সূত্র এখন এখানে ডিরেক্ট লিখে ফেলবা। তো এখানে আমি এখন 3টা সূত্র লিখবো আসলে। একটা হচ্ছে ভিডিসি এর, আর বাকি কি এর সূত্র লেখা হয় আমাদের, কজের সহগের সূত্র লেখা হয় আর সাইনের সহগের সূত্র লেখা হয়। তো এই 3টা সূত্রই আমরা প্রমাণ করছিলাম ফুরিয়ার সিরিজে। তো ভিডিসি এর সূত্র ছিল আমাদের এইটা, এর যদি আমি ক্যালকুলেট করি লাস্টে আমাদের আসে 2Vm/π। আর আমাদের কজের সহগের সূত্র ছিল আমাদের এইটা,
সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের দুইটা ইকুয়েশন আসে। n এর ভ্যালু যখন জোড় তখন আমাদের ইকুয়েশন হবে এইটা, আর n এর ভ্যালু যখন আমাদের বিজোড় তখন আমাদের হয়ে যাবে 0, কারণ cos তখন ওই cos বিজোড়ের মান আমরা জানি 0 হয়ে যাবে এই জন্য। আর সাইনের যে সহগ সেই সহগের সূত্র আমাদের মুখস্থ আছে এটা। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি লাস্টলি আমাদের এরকম আসবে। এরপরে কি করা হয়েছে, এই সব ভ্যালুগুলো আমাদের ভি আউটপুটে বসানো হয়েছে। এই যে ভি আউটপুটে লাইনটা লেখা হয়েছে দেখো, প্রথমে ভিডিসি না, ভিডিসি এর ভ্যালু আমরা পাইলাম 2vm/π, সেই 2vm/π বসানো হয়েছে। এরপরে এই n এর ভ্যালু তো 2 4 এরকম করে বাড়তে থাকবে আর কি। তো প্রথম দুইটা টার্ম জাস্ট দেখাইছে। প্রথম টার্মে কি হবে, আমাদের এই যে n এর ভ্যালু দেখো, n এর ভ্যালু যখন 2, এটা না, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। 4vm/3π কেমনে হইলো, n এর ভ্যালু কত বসাবা এখানে 2 বসাবা না, 2 বসায় ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা এখানে 3 আসতেছে। এই ক্যালকুলেশন কিন্তু ওই যে অ্যাসাইনমেন্টে করা লাগবে, বইতে জাস্ট এক লাইনে দেখাই দিছে, তোমার কিন্তু ক্যালকুলেশন করে করে দেখানো লাগবে যে এটা 4vm/3π কেমনে আসলো। দিয়ে n এর ভ্যালু কত চলতেছে এখন 2 চলতেছে না, এই জন্য এখানে দেখো লিখছে cos 2ωt। এরপর সাইনের পার্ট তো থাকবে না, কারণ কি সাইন 0 না, 0 চলে আসছে কিন্তু এই বইতে একটা ভুল আছে, এখানে মাইনাস চিহ্ন হবে না, খেয়াল করি নাই, এটা হবে কিন্তু সমান 0। তুমি যদি ইন্টিগ্রেশন করো দেখবা 0 আসতেছে অ্যান্সার। bn অলওয়েজ 0, এই জন্য এখানে কোনো সাইনের পার্ট নাই। তো n এর ভ্যালু এক এক করে বাড়ায়, এখানে 3টা টার্ম জাস্ট দেখাইছে পরে। তো এই n এর ভ্যালু বাড়ায় বাড়ায় তুমি হচ্ছে এখান থেকে ফার্স্টে an বের করে ক্যালকুলেশন করে দেখাবা, দেখায় তারপর লাস্ট লাইনে এরকম ভ্যালু বসাবা। নিজেরা ট্রাই করবা, অ্যাসাইনমেন্ট দিবা, অ্যাসাইনমেন্টে কিন্তু আমি মার্ক দিব, 5 মার্ক ওখানে থাকবে, লাস্টের কুইজ আমি জাস্ট 10 মার্কের নিব এই জন্য। আচ্ছা এরপরে বাকি আছে তোমাদের 3.4 আর 3.7, এটা আরেকদিন, এখন আর না, এখন আমি একটু অ্যাটেন্ডেন্স নেই, ফার্স্টে এ সেকশন অ্যাটেন্ডেন্স দিও।